ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমি সাখাওয়াত শরীফ ভূঁইয়া, EMDR ভিত্তিক সাইকোথেরাপিস্ট, নির্বাহী পরিচালক মনোবিকাশ ফাউন্ডেশন এবং ইউটিউব চ্যানেল মনোকষ্টের কন্টেন্ট ডেভেলপার। আজকে আপনাদের সাথে আলোচনা করার জন্য আমি যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের সহযোগিতা করার জন্য মানসিক স্বাস্থ্যকর্মী যে সকল কৌশলের অবলম্বন করে থাকেন, অর্থাৎ তাদের সহযোগিতা করার জন্য মনোবৈজ্ঞানিক যে কৌশলগুলো আছে সে কৌশলগুলোর উপর সংক্ষিপ্ত পরিসরে একটু ধারণা নিই আজকের আলোচনা থেকে। আর আজকের এই বিষয়টি আলোচনা করার জন্য আমি যেভাবে সাজিয়েছি, হোয়াট ইজ দ্য মোস্ট কমন ট্রিটমেন্ট ফর borderline personality disorder? এই প্রেক্ষিতে আমি যেটুকু আজকে বলতে চাই, the most common treatment for borderline personality disorder is psychotherapy. অর্থাৎ এই borderline personality disorder যারা ভোগেন তাদের সবচেয়ে কমন বলি বা প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি হলো সাইকোথেরাপি, অলসো নোন অ্যাজ টক থেরাপি, যাকে আমরা টক থেরাপি বা কথার মাধ্যমে চিকিৎসা হিসেবেও জেনে থাকি। হোয়াইল মেডিকেশন মে বি ইউজ টু অ্যাড্রেস স্পেসিফিক সিমটমস, তবে কখনো কখনো কারো ক্ষেত্রে যদি কোনো ধরনের মানসিক রোগের লক্ষণ বা উপসর্গ লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে সাইকোথেরাপির পাশাপাশি ওষুধের দরকারও হয়। সাইকোথেরাপি ইজ দ্য প্রাইমারি অ্যাপ্রোচ ফর ম্যানেজিং দ্য কোর অ্যাসপেক্ট অফ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সাইকোথেরাপি মূলত প্রাইমারি বা প্রাথমিক পর্যায়ের চিকিৎসা হিসাবে বেছে নেওয়া হয়, তবে কারো কারো ক্ষেত্রে ওষুধের দরকার হতে পারে, বিশেষ করে যারা এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের পাশাপাশি অন্যান্য সামাজিক সংকট বা মানসিক সমস্যায় লক্ষণ যদি তাদের মধ্যে লক্ষ্য করা যায়। এটুকু হলো মূল কথা এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের মনোসামাজিক চিকিৎসার ক্ষেত্রে। ভিউয়ার্স, আমরা চলুন একটু এই সাইকোথেরাপি বা টক থেরাপির উপর একটু সংক্ষেপে আলোচনা করি ধারাবাহিকভাবে। এখানে আমি যে কটি সাইকোথেরাপির টেকনিক বেছে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, তার মধ্যে প্রথমেই বলতে পারি ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি, অর্থাৎ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি কার্যকর। এই ক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের এই ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপির ক্ষেত্রে
তারা যা বলতে চেয়েছেন তা হলো বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বা এই ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি বলতে তারা যা বলছেন তা হলো it was specifically developed for borderline personality disorder অর্থাৎ এই ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি নির্দিষ্টভাবে স্পেসিফিক্যালি আমরা বলতে পারি এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের জন্য এটা বিকাশ করা হয়েছে বা এটা ডেভেলপ করা হয়েছে অ্যান্ড ফোকাসেস যেখানে মনোযোগ দেওয়া হয় বা মনোযোগ কেন্দ্রীভূত করা হয় অন টিচিং স্কিলস টু ম্যানেজ ইমোশনস অর্থাৎ এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের যে জায়গাটার দক্ষতা শেখানো হয় তাদের আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য অর্থাৎ ম্যানেজ ইমোশনস রিডিউস সেলফ ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার্স নিজের অর্থাৎ আত্মবিনাশী যে সমস্ত আচরণ আছে বা নিজের ক্ষতিকর যে সমস্ত আচরণ আছে সেগুলো কিভাবে কমিয়ে আনা যায় সেই বিষয়গুলো সম্পর্কেও তাদেরকে প্রশিক্ষিত বা দক্ষ করা হয় অ্যান্ড ইমপ্রুভ রিলেশনশিপস এবং সম্পর্কের জায়গাগুলো কিভাবে উন্নত করা যায় বা উন্নত করা কৌশলগুলো তাদেরকে শেখানো হয়ে থাকে এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের এই ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপির মাধ্যমে এইটুকু আমরা ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপির সম্পর্কে সংক্ষেপে বলতে পারি অর্থাৎ এই থেরাপির মূল লক্ষ্যই হলো সমস্যা আক্রান্ত ব্যক্তিদের যে জায়গাটায় তাদের স্কিল শেখানো হয় বা দক্ষতাগুলো শেখানো হয় তাহলে ম্যানেজ ইমোশনস আবেগকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় এবং কিভাবে রিডিউস করতে হয় সেলফ ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার্স এবং কিভাবে রিলেশনশিপগুলো ইমপ্রুভ করতে হয় এই দক্ষতাগুলো তাদেরকে এই ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপির মাধ্যমে শিক্ষা দেওয়া হয়ে থাকে বা এই জায়গাটা তাদেরকে দক্ষ করা হয় এবার আমরা চলুন একটু আলোচনা করি কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি যাকে আমরা সিবিটি বলি এই সিবিটি ক্ষেত্রে যা বলা হয়েছে এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের ক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি হেল্পস ইন্ডিভিজুয়ালস আইডেন্টিফাই যে জায়গাটায় ব্যক্তিকে সহায়তা করা হয়ে থাকে আইডেন্টিফাই শনাক্ত করতে অ্যান্ড চেঞ্জ নেগেটিভ থট প্যাটার্নস নেতিবাচক চিন্তার ধরনগুলো পরিবর্তন অ্যান্ড বিহেভিয়ার্স আচরণসমূহ দ্যাট কন্ট্রিবিউট টু বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার সিমটমস অর্থাৎ এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যে উপসর্গগুলি লক্ষ্যগুলো যাতে কমে আসে বা পরিবর্তন করতে পারে এবং এই আচরণগুলো বিকাশের ক্ষেত্রে যে নেতিবাচক চিন্তা এবং আচরণ ভূমিকা রাখে কন্ট্রিবিউট করে সেই জায়গাগুলো যাতে তারা যথাযথভাবে পরিবর্তন করতে পারে এবং ব্যক্তি জায়গাটায় নিজেকে দক্ষ করে তুলতে পারেন সেই জায়গাটায় এই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি নিয়ে যারা কাজ করেন তারা এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করেন অর্থাৎ এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে নেতিবাচক চিন্তা এবং যে আচরণ এই সমস্যায় প্রভাব ফেলে বা ভূমিকা রাখে সেই জায়গাটায় ব্যক্তিকে এই সমস্যাগুলো যাতে ব্যক্তি শনাক্ত করতে পারে এবং এই সমস্যা যাতে যথাযথভাবে সমাধান করতে পারেন এবং সমাধান করার জন্য যে ব্যক্তির দক্ষতাগুলো অর্জন করা দরকার সেই জায়গাটায় এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপি নিয়ে যেসব মানসিক স্বাস্থ্যকর্মী কাজ করেন তারা ব্যক্তিকে সহযোগিতা করেন এবার আমরা এই সাইকোথেরাপির আরেকটি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে পারি তা হলো স্কিমা থেরাপি আমরা স্কিমা বলতে বুঝি কোনো বিষয়ের ছক বা রূপরেখা অর্থাৎ ব্যক্তির যে মানসিক জায়গাটায় যে ছক
তৈরি হয়, তার ইমেজ তৈরি হয়, সেই জায়গাটায় ব্যক্তি কিভাবে শনাক্ত করতে পারে এবং এই সমস্যায় ব্যক্তি সমাধানের জন্য কিভাবে নিজেকে সক্ষম করে তুলতে পারেন, সেই জায়গাটায় সহযোগিতা করা হয়। অর্থাৎ এক্ষেত্রে যা বলা হয়েছে, দিস অ্যাপ্রোচ হেল্পস ইন্ডিভিজুয়ালস অ্যাড্রেস নেগেটিভ সেলফ পারসেপশন। ব্যক্তি এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে যেসব ব্যক্তি ভোগেন, তারা নিজেদেরকে খুব নেতিবাচকভাবে তারা জায়গাটা নিজেদেরকে দেখেন, মূল্যায়ন করেন এবং এভাবেই তারা নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করেন। সেই জায়গাটায় এই স্কিমা থেরাপির মাধ্যমে এটাকে ব্যক্তিকে অ্যাড্রেস করা হয়। ব্যক্তিকে এই জায়গাটায় ব্যক্তি যাতে বুঝতে পারেন, সেই সক্ষমতার জায়গাটায় ব্যক্তিকে মনোযোগী করে গড়ে তোলা হয়। অ্যান্ড বিহেভিয়ার্স দ্যাট স্টিম ফ্রম পাস্ট এক্সপিরিয়েন্সেস। অর্থাৎ ব্যক্তির আজকের এই সমস্যার জন্য অতীতের যে সমস্ত অভিজ্ঞতাগুলো এই সমস্যার জন্য দায়ী, সেগুলো সম্পর্কে ব্যক্তিকে এই স্কিমা থেরাপির মাধ্যমে সচেতন কিংবা ব্যক্তি যাতে এই জায়গাগুলো অ্যাড্রেস করতে পারেন। এবং যিনি এই স্কিমা থেরাপি নিয়ে কাজ করেন, তিনি ব্যক্তিকে এই জায়গাগুলো সহযোগিতা করেন অ্যাড্রেস করার জন্য তার নেগেটিভ সেলফ পারসেপশনস অ্যান্ড বিহেভিয়ার্স দ্যাট স্ট্রিম উৎপত্তি হয় ফ্রম পাস্ট এক্সপিরিয়েন্সেস, অতীত অভিজ্ঞতা থেকে। এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের আরেকটি যে মনোবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি কথা বলতে পারি, তা হলো মেন্টালাইজেশন বেসড থেরাপি। এটিও একটি বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য, অর্থাৎ মনোবৈজ্ঞানিক সহযোগিতা করার জন্য কৌশল হিসেবে বেছে নেওয়া হয়। এটির নাম হলো মেন্টালাইজেশন বেসড থেরাপি। এক্ষেত্রে যা বলা হয়েছে, মেন্টালাইজেশন বেসড থেরাপি হেল্পস ইন্ডিভিজুয়ালস আন্ডারস্ট্যান্ড, বুঝতে সহযোগিতা করা হয় দেয়ার ওন নিজেকে অ্যান্ড আদার্স মেন্টাল স্টেটস। অর্থাৎ এই মেন্টালাইজেশন বেসড সাইকোথেরাপি নিয়ে যারা কাজ করেন, তারা ব্যক্তিকে যে জায়গাটা সহযোগিতা করেন আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য দেয়ার ওন অ্যান্ড আদার্স মেন্টাল স্টেটস, ব্যক্তির নিজের এবং অন্যের মানসিক অবস্থা, ইমপ্রুভিং ইন্টারপার্সোনাল রিলেশনশিপস এবং আন্তঃব্যক্তিক সম্পর্কের জায়গাটা উন্নত করার ক্ষেত্রে ব্যক্তির কোন কোন দক্ষতাগুলো বা যোগ্যতাগুলো দরকার, ব্যক্তি কিভাবে অন্যদের সাথে সম্পর্কের জায়গাটা আর উন্নত করতে পারেন, সেই জায়গাটায় ব্যক্তিকে প্রশিক্ষিত করা হয় এবং জ্ঞান দান করা হয় এই মেন্টালাইজেশন বেসড সাইকোথেরাপির মাধ্যমে। অর্থাৎ এই চিকিৎসা পদ্ধতির মূল লক্ষ্য যদি বুঝে থাকি, তা হলো ব্যক্তির বোধের জায়গাটা, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা উন্নত করার চেষ্টা করা, ব্যক্তি যাতে যথাযথভাবে উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন নিজের অবস্থান, নিজেকে এবং অন্যদের মানসিক অবস্থা, এবং কিভাবে অন্যদের সাথে সম্পর্কের জায়গাগুলো আর উন্নত করা যায়, সম্পর্ক স্থায়ী করা যায়, সেই বিষয়গুলো সম্পর্কে এই সমস্যা আক্রান্ত ব্যক্তিকে অবগত করা এবং দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে এই মেন্টালাইজেশন বেসড থেরাপি সহায়ক ভূমিকা রাখে। এই সাইকোথেরাপির ক্ষেত্রে এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে যেসব ব্যক্তি ভোগেন, তাদের ক্ষেত্রে গ্রুপ থেরাপিও সহায়ক ভূমিকা রাখে। অর্থাৎ এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য গ্রুপ থেরাপি বা দলগত চিকিৎসা একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি। এক্ষেত্রে যা বলা হয়েছে,
Group settings can provide a space for individuals with borderline personality disorder to learn to interact more constructively with others and practice new skills. এই গ্রুপ থেরাপির মাধ্যমে যে জায়গাটা নিশ্চিত করা হয় বা প্রদান করা হয়, প্রোভাইড করা হয় স্পেস, একটি অবস্থান বা আমরা এটাকে স্থান বলতে পারি, ফর ইন্ডিভিজুয়ালস, ব্যক্তি উইথ বর্ডারলাইন পার্সন ডিসঅর্ডার, টু লার্ন, শিখতে, টু ইন্টারেক্ট, অন্যদের সাথে ভাবের আদান প্রদান বলি, কথোপকথন বা সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে মোর কনস্ট্রাকটিভলি, গঠনগতভাবে, ভালোভাবে, যথাযথভাবে, অর্থপূর্ণভাবে ব্যক্তি যাতে সম্পর্কের জায়গাগুলো এবং অর্থপূর্ণভাবে যাতে ব্যক্তি কথোপকথনের জায়গাটায় নিজের দক্ষতা অর্জন করতে পারেন, সেই জায়গাটায় ব্যক্তি এই গ্রুপ থেরাপির মাধ্যমে কিন্তু শিখতে পারেন। উইথ আদার্স অ্যান্ড প্র্যাকটিস নিউ স্কিলস, এবং এই দলগত চিকিৎসার মাধ্যমে ব্যক্তি নতুন নতুন দক্ষতা অর্জন করেন এবং প্র্যাকটিস করার সুযোগ পান, অনুশীলন করান। এক্ষেত্রে আমরা যা বুঝতে পারলাম, অর্থাৎ এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের এই গ্রুপ থেরাপিও একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি, মনোবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি। এই কটি সাইকোথেরাপির কৌশলই আমি আজকে এখানে তুলে ধরলাম। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে যেসব ব্যক্তি ভোগেন তাদের সহযোগিতা করার জন্য কিন্তু কমন এবং প্রাইমারি চিকিৎসা হলো সাইকোথেরাপি। এই কথাটি আমাদের কিন্তু খুব মনোযোগের সহিত আমাদের মনে রাখতে হবে, বুঝতে হবে। অর্থাৎ এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য ওদের জ্ঞানগত জায়গাটায় দক্ষ করে, বোঝার জায়গাটায়, ব্যক্তি নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসের জায়গাটা, নিজের সক্রিয়তার জায়গাটা, দক্ষতার জায়গাটা, নিজের গুরুত্বের জায়গাটা ব্যক্তি যাতে অনুধাবন করতে পারে, সেই জায়গাটা বেশি মনোযোগ দেওয়া হয়ে থাকে। অর্থাৎ জ্ঞানগত দক্ষতার জায়গাটাই সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হয়ে থাকে। আর ব্যক্তির এই জ্ঞানগত দক্ষতা যাতে উন্নত হয়, সমৃদ্ধ হয়, যথাযথ হয়, সেক্ষেত্রে এই সাইকোথেরাপি নিয়ে যেসব মানসিক স্বাস্থ্যকর্মী কাজ করেন তারা এইভাবে সহযোগিতা করে থাকেন। তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের সাইকোথেরাপির ক্ষেত্রে মোটা দাগে যে কয়টি সাইকোথেরাপির আমরা টেকনিক বলি বা অ্যাপ্রোচ বলি প্রয়োগ করা হয় বা সহযোগিতা নেওয়া হয়, তার মধ্যে আমরা প্রথমে বলতে পারি ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, স্কিমা থেরাপি, মেন্টালাইজেশন বেসড থেরাপি এবং গ্রুপ থেরাপি। এই থেরাপিউটিক টেকনিকগুলোর মধ্যে থেরাপিস্ট যারা আছেন তারা যে বিষয়টি প্রতি তারা নিজেরা প্রশিক্ষণপ্রাপ্ত কিংবা এই থেরাপিউটিক টেকনিকগুলোর মধ্যে যে বিষয়টি নিয়ে কাজ করেন তারা সেভাবে এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের ওই থেরাপিউটিক অ্যাপ্রোচের সহায়তা নিয়ে সহযোগিতা করে থাকেন। এটুকু আমরা সাইকোথেরাপির ক্ষেত্রে বলতে পারি এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিতে সহযোগিতার মনোবৈজ্ঞানিক কৌশল। ভিউয়ার্স, আমরা প্রথমেই আমরা বলেছি এই সমস্যা আক্রান্ত ব্যক্তি অর্থাৎ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে যেসব ব্যক্তি ভোগেন তাদের কারো কারো ঔষধের প্রয়োজন হয়। এই ঔষধের জায়গাটি আমরা বরাবরই
আমরা জানি এটি মূলত যিনি মনোরোগ বিশেষজ্ঞ অর্থাৎ যাদেরকে আমরা সাইকিয়াট্রিস্ট হিসাবে জানি, তারা এই জায়গাটায় ভূমিকা রাখেন এবং আমাদের সহযোগিতা করে থাকেন। এই মেডিকেশনের ক্ষেত্রে এখানে যা বলা হয়েছে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে, তা হলো হোয়াইল মেডিকেশন ইজ নট দ্য প্রাইমারি ট্রিটমেন্ট ফর বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এক্ষেত্রে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে তা হলো প্রাথমিক পর্যায়ে এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের ওষুধের জায়গাটা বিবেচনা করা হয় না বা চিন্তা করা হয় না, বা এই সহযোগিতাটা চাওয়া হয় না। ইট মে বি ইউজড টু অ্যাড্রেস স্পেসিফিক সিমটমস, তবে এটা কখনো কখনো ব্যবহার করা হয়ে থাকে, বিশেষ করে যাদের ক্ষেত্রে আমরা এই সিমটমগুলো লক্ষ্য করব, লাইক ডিপ্রেশন, অ্যাংজাইটি অর মুড সুইংস। যাদের এই সমস্যাগুলো আছে, অর্থাৎ এই মানসিক সমস্যাগুলো যাদের মধ্যে আছে, তাদের এই সমস্যাগুলো যদি কারো ক্ষেত্রে শনাক্ত হয়, অর্থাৎ এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের, তাদের ঔষধের প্রয়োজন হতে পারে। আর ওষুধের প্রয়োজন হলে আমরা মানসিক রোগ বিশেষজ্ঞ যারা আছেন, আমরা তাদের সহযোগিতা চাব। ভিউয়ার্স, এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে আরও কিছু বিষয় আমাদের গুরুত্বের সহিত মনে রাখতে হবে, অর্থাৎ এই চিকিৎসার ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখা দরকার। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো আদার ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ ট্রিটমেন্ট। চিকিৎসার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে তা হলো হসপিটালাইজেশন। এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের কখনো কখনো তাদের হসপিটালাইজেশন অর্থাৎ হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো ইন কেসেস হোয়ার ইন্ডিভিজুয়াল পোজ এ রিস্ক টু দেমসেলফ or others, hospitalization may be necessary. অর্থাৎ যখন এই সমস্যা আক্রান্ত ব্যক্তি অন্যদের জন্য বিপজ্জনক হয়ে পড়েন, এমনকি নিজের জন্য, সেক্ষেত্রে তাদের হসপিটালাইজেশনের প্রয়োজন হয়। কথাটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এই সমস্যা আক্রান্ত ব্যক্তি কখনো কখনো আনকন্ট্রোল হয়ে যেতে পারেন, অনিয়ন্ত্রিত, অর্থাৎ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের কিন্তু চিকিৎসা কেন্দ্রে রেখে তাদের সহযোগিতা করার প্রয়োজন হয়। এটা কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে, বিশেষ করে যখন আমরা তাদের মধ্যে লক্ষ্য করব যে ব্যক্তি নিজের জন্য এবং অন্যের জন্য যখন ঝুঁকি হয়ে দাঁড়াবে। তাছাড়া এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের আরও যে জায়গাটা আমাদের গুরুত্বের সহিত মনে রাখতে হবে চিকিৎসার ক্ষেত্রে, তা হলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড ইনভলভমেন্ট। এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য চিকিৎসার ক্ষেত্রে পরিবার এবং বন্ধুদের সহযোগিতা বা অংশগ্রহণও দরকার হয়। এক্ষেত্রে যা বলা হয়েছে, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ক্যান বি ইনক্লুডেড ইন থেরাপি। চিকিৎসা ক্ষেত্রে পরিবারের মানুষজন এবং বন্ধুদেরও কিন্তু এখানে সংযুক্ত করা বা তাদের সহযোগিতা চাওয়া হয়। ও রিসিভ ট্রেনিং, কিংবা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে বা তাদের প্রশিক্ষণ নিতে হয় অন হাউ টু সাপোর্ট দ্য ইন্ডিভিজুয়ালস উইথ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য কী ধরনের দক্ষতা এবং কীভাবে তারা সহযোগিতা করতে পারেন সেই জায়গাটায় প্রশিক্ষণ নিতে হয় পরিবারের মানুষজন এবং যারা তার কাছের বন্ধু আছেন তাদেরকে। এই বিষয়টি কিন্তু আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের সুস্থতার জন্য বা এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য পরিবার এবং তার যার শুভাকাঙ্ক্ষী আছে, বিশেষ করে বন্ধু আছেন, তাদের সহযোগিতাটা দরকার। এবং কিভাবে এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করতে পারেন সেই জায়গাটায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে থেরাপির মাধ্যমে বা থেরাপি সেশনে। তাছাড়া এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের আরেকটি বিষয় আমাদের মনোযোগ দিতে হবে বা মনে রাখতে হবে চিকিৎসার ক্ষেত্রে, ক্রিয়েটিং এ রুটিন
অর্থাৎ তাদের জীবনযাত্রা পরিচালনা করার জন্য কিন্তু একটি আমরা রোজ নামচা বলি বা একটা রুটিন কিন্তু আমাদের তাদের জন্য কিন্তু তৈরি করতে হয়, প্রতিষ্ঠা করতে হয়। এক্ষেত্রে যা বলা হয়েছে এস্টাবলিশিং রেগুলার ইটিং অ্যান্ড স্লিপিং প্যাটার্নস, যে জায়গাটায় তাদেরকে অভ্যস্ত করা হয় বা তাদেরকে এই জায়গাটা করার জন্য উদ্বুদ্ধ করা হয়, তা হলো তারা যাতে সঠিক এবং যথাযথভাবে যথাযথ সময়ে খাবার এবং ঘুমের যে ধরনটা সেই জায়গাটা যেন তারা সেভাবে আয়ত্ত করতে পারে, সেই জায়গাটা তাদের সহযোগিতা করতে হয় বা এই জায়গাটা তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে হয়। সেই জন্য একটা রুটিন আমাদের প্রস্তুত বা তৈরি করতে ক্রিয়েট করতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ইনকর্পোরেটিং এক্সারসাইজ। তাদের কিন্তু একটু শারীরিক কর্মকাণ্ড বলি বা শারীরিক ব্যায়াম বা এক্সারসাইজ, এই জায়গাটায় কিন্তু এদের চিকিৎসা ক্ষেত্রে এই বিষয়টি বিবেচনা রাখতে হবে বা এটাতে সংযুক্ত করতে হবে। ক্যান হেল্প ইমপ্রুভ ওভারঅল স্টেবিলিটি অ্যান্ড ওয়েলবিং, তাদের সর্বাঙ্গীন বলবে সামগ্রিক আমরা ওয়েলবিং বলি, মঙ্গল বলি, এবং স্টেবিলিটি জায়গাটা নিশ্চিত করার জন্য বা স্থায়িত্বের জন্য তাদের একটি দৈনন্দিন একটি রুটিন আমাদের তালিকা প্রস্তুত করতে হবে এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য। এটুকুই আমি আজকের আলোচনার জন্য বেছে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিউয়ার্স, এই আলোচনাটুকু অপর্যাপ্ত, সংক্ষিপ্ত, তারপরও আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করলাম এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য মানসিক স্বাস্থ্যকর্মীরা কীভাবে সহযোগিতা করে এবং পরিবার এবং কাছের ভালোবাসা বা বন্ধু যারা আছেন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তারা কিভাবে সহযোগিতা করতে পারে, একটু ধারণা আমরা হয়তোবা এই আলোচনা থেকে পাব। তাছাড়া এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের যে কখনো কখনো হসপিটালাইজেশনের দরকার হয়, সেই জায়গাটা আমরা মনে রাখব এবং কারো ক্ষেত্রে যদি মানসিক রোগের উপসর্গ লক্ষ্য করি, সেক্ষেত্রে যে ঔষধের দরকার হয় সেই জায়গাটা আমরা বিবেচনায় রাখব। তবে এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের অন্যতম এবং মূল চিকিৎসাই হলো সাইকোথেরাপি, এবং সাইকোথেরাপির ক্ষেত্রে যে কৌশলগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে কিছু কৌশল আমি এখানে আজকের আলোচনায় তুলে ধরেছি। আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে যদি আরও ভালো করে জানতে চান আপনারা জেনে নেবেন এবং এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতার জন্য আমরা যার যার অবস্থান থেকে সহযোগিতা করব এবং তাদের একটি সুস্থ এবং সমৃদ্ধ জীবন আমরা নিশ্চিত করার জন্য এগিয়ে আসব, সহযোগিতা করব, প্রত্যাশা করব। ভালো থাকবেন সবাই, মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। আমরা মানসিক স্বাস্থ্যের যত্ন এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা যত বেশি সচেতন এবং জ্ঞান অর্জন করতে পারব, আমরা মানসিক স্বাস্থ্যের জটিলতাগুলোর আমরা তত বেশি কমিয়ে আনতে পারি এবং আমরা প্রতিরোধের জায়গাটা আমরা গড়তে পারি। মানসিক সংকটে পতিত হওয়ার আগেই আমরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হব এবং কেউ যদি আমাদের মধ্যে মানসিক স্বাস্থ্যের সংকটে পড়ে যায়, মানসিক সমস্যা পড়ে যায়, আমরা তাদের দ্রুত এবং প্রাথমিক পর্যায়ে তাদের শনাক্ত এবং সহযোগিতার জন্য এগিয়ে আসব। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।